সুনামগঞ্জ নামক একটি ছোট্ট গ্রামে সরলা দেবী তার দুই ছেলে এবং ছেলের বউকে নিয়ে বসবাস করত। দুই ছেলের মাঝে বড় ছেলে বিমল ছিল তার নিজের পেটের সন্তান, আর ছোট ছেলে সুজয় ছিল তার সতীনের সন্তান। সেই জন্যই সরলা দেবী ছোটবেলা থেকেই সুজয়কে একদমই পছন্দ করত না। সুজয় অনেক কষ্ট করে জমিদারের জমিতে কাজ করে অল্প কিছু টাকা উপার্জন করত, আর অন্যদিকে বিমলের গ্রামে মস্ত বড় এক মুদির দোকান ছিল। সেখান থেকে বিমল বেশ ভালো পরিমাণ টাকা উপার্জন করে সংসারে দিত। অন্যদিকে সুজয় অল্প কিছু টাকা উপার্জন করায় পরিবারের সবাই তাকে অনেক কথা শোনাতো। কি গো, কত বেলা হয়ে গেল, আজ এখনো বিছানা ছেড়ে উঠছো না যে? কাজে যেতে হবে ভুলে গেলে নাকি? জলদি উঠো, এবার খাবার দেই, খাবার খেয়ে কাজে যাও। বউ, আজকে শরীরটা কেন জানি বড্ড বেশি খারাপ লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে, কাজে যেতে ইচ্ছাই হচ্ছে না একদমই। তা বললে কি আর হবে? এই সংসারে কামাই তো একমাত্র তুমিই করো। তুমি যদি কাজে না যাও সংসারটা চলবে কিরম করে? জলদি জলদি কষ্ট করে উঠে খাবার খেয়ে কাজে যাও, বুঝেছো? বাবা বিমল, তোর মুখটা ওরকম পানসে দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর বাপধন? মা, আজকে সকাল থেকে ওর শরীরটা ভালো না, বুঝেছেন? কেমন যেন জ্বর জ্বর ভাব, তাই আর কি অমন দেখাচ্ছে। এ কি আমার কলিজার ধনের শরীর খারাপ? তাহলে বাবা আজকে তোর কাজ যেতে হবে না, ঘরে বিশ্রাম নে কেমন? মাগো, সেই ভাগ্য কি আমার আছে? আমি যদি বিশ্রাম করি এই সংসার কেমন করে চলবে? কামাই করার আর তো কেউ নেই, তাই না? দাদা, তুই এত চাপ নিচ্ছিস কেন? তুই এই অসুস্থ শরীর নিয়ে কোথাও যাস না, বিশ্রাম নে। আজকের দিনের মতো তোর দোকানটা আমি সামলে নেই, কেমন? যাক, অবশেষে ভাইয়ের কামাই গেলা ছাড়াও মুখ দিয়ে ভালো কোনো কথা বের হলো। বাবা বিমল, তুই বিশ্রাম নে, আজকের দিনে এই অপদার্থটাই সব সামলে নেবে। সেদিনের মতো সুজয় বিমলের দোকানে বসে। দাদা, আজকে তোর দোকানে যা বেচাকেনা হয়েছে সব টাকা নিয়ে এসেছি, গুনে দেখ। গুনে না হয় দেখবো, তা একসাথে এত টাকা পেয়ে এখান থেকে আবার কিছু টাকা সরিয়ে রেখেছিস? না 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 দাদা, এই তুই কি বলছিস? তুই আমার বড় ভাই, তোর টাকা আমি কেন সরাবো? বড় ভাই না কচু, আমরা তো আর তোর আপন কেউ না। এই জন্য যখন তখন সুযোগ পেলে টাকা সরিয়ে রাখাটাও অসম্ভব কিছু না। বাবা বিমল, তুই ওর কথা বিশ্বাস করবি না। দোকানে গিয়ে হাল খাতা খুলে নিজের চোখে ভালো মতো হিসাব করে দেখবি। সারা দিন ধরে এই সংসারের কাজ করতে করতে কোমরের ব্যথায় রাত্রেবেলা ঘুমই আসে না। একটা কাজের ঝিও তো রাখতে পারো, এত টাকা কামাও না কি? মা যে কাজের লোক রাখা একদমই পছন্দ করে না। বুড়ির যত সব ন্যাকামো! তা কাজের লোক রাখা যখন পছন্দ করে না, তাহলে তোমার ওই ছোট ভাইকে বিয়ে করিয়ে ঘরের মধ্যে একটা কাজের লোক নিয়ে আসো না বউ বেশে, তাহলেই তো হয়ে যায়। বুদ্ধিটা মন্দ দেওনি বউ। কাল সকালে মায়ের সাথে কথা বলে দেখি মা কি বলে। কি রে, তোরা হঠাৎ সকাল সকাল আমার ঘরে? কি হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ বল। সমস্যা বলতে একটা ঘরের কত কাজ থাকে তুমি তো জানোই মা। মাধবী একা একা সব কাজ করে আর কুলিয়ে উঠতে পারছে না মা। আর তুমি তো কাজের ঝি রাখাও পছন্দ করো না, তাই আমি বলছিলাম যে যদি এবার ছোটকে বিয়ে করিয়ে ঘরে একটা বউ আনতে, তাহলে মাধবীর কাজে একটু সাহায্য হতো আর কি। বুঝেছো মা কি বললাম? এ কি বাবা, তুই কি পাগল হয়ে গেছিস? বউয়ের কথায় এরকম একটা সিদ্ধান্ত নিবি? তুই ওই অকম্মা ঢেকিটাকে বিয়ে করাতে চাইছিস? ও তো এমনিতেই টাকা কামায় না, তার উপর আবার ওর বউ এসে জুটবে এই সংসারে? মা, আগেই তো ছেলের বউয়ের দোষটা দিয়ে দিলেন। আমি ভালো বুদ্ধিই দিয়েছি। ও তো শুধু নামেই বউ থাকবে, কামে তো ও থাকবে শুধুই কাজের ঝি। বুঝেছেন কি বলেছি? ও এই ব্যাপার, তা মানতে হবে বৌমা, তোমার মাথায় বুদ্ধি গিজ গিজ করে। তবে ওরকম পাত্রী খুঁজে বের করতে হবে যে একেবারে মুখ্য সূক্ষ্ম থাকবে। শিক্ষিত কোনো মেয়ে কিন্তু আমাদের এইসব মেনে নেবে না, বুঝেছিস বাবা? এরপর কিছুদিনের মধ্যেই সুজয়ের মাঝি চন্দনের একমাত্র মেয়ের সাথে বিয়ে হয়ে যায়।
ছোট বউ, এই ছোট বউ, বাসর রাত কি এখনো ফুরায়নি নাকি? বেলা কত হলো, এখনো উঠো না কেন? শাশুড়ির ডাক শুনে ছোট বউ ঘর থেকে বেরিয়ে আসে। প্রণাম নেবেন মা, হঠাৎ করে নতুন এক জায়গায় এসেছি তো, সেই জন্যে ঘুমটা ভাঙতে একটু দেরি হয়ে গেল মা। হাহ, হঠাৎ করে নতুন জায়গায় তো আমরাও গিয়েছিলাম, তাই বলে আধা বেলা পর্যন্ত স্বামী নিয়ে শুয়ে থাকিনি। যাগে, যাও যাও, এখন গিয়ে রান্না বান্না করো, এত বেলা হয়ে গেছে। ঠিক আছে মা, কিন্তু আজকে কি রান্না করব আমি? ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর একটু পাতলা পাতলা করে মুসুর ডাল রান্না করবে, ভালো হয় যেন, বুঝেছো? এরপর রূপালী সমস্ত রান্নাবান্না একা একা করতে থাকে। ঠিক তখনই সুজয় সেখানে এসে হাজির হয়। কি গো, তুমি হঠাৎ এখানে, কি হয়েছে তোমার? কিছু লাগবো? বউ, আমি কাজে যাচ্ছি, কিন্তু কেন জানি হঠাৎ করে আমার ক্ষুধা লেগে গেল। এমন সময় তো ক্ষুধা লাগে না কোনো দিন। ওমা, তাই নাকি? তাহলে আপনি একটু বসেন না, খাবার তো হয়েই গেছে, আপনার একটু খাইতে দেই। হ্যাঁ গো স্বামী, খাবারে নুন ঝাল সব ঠিক আছে তো? হ্যাঁ বউ, সব কিছু ঠিক আছে। তোমার হাতের রান্না এত স্বাদ, না খেলে কেউ বিশ্বাসই করবে না। কোনোদিন কাজে যাওয়ার আগে বউয়ের হাতের এত মজার খাবার খেতে পাবো কল্পনাও করিনি। তোমায় অনেক ধন্যবাদ বউ। হয়েছে, লজ্জা লাগে। মা, আমি ঘাটের পাড়ে যাচ্ছি কাপড় চোপড় ধুতে। আপনার যদি কোনো কাপড় থেকে থাকে আমায় দিয়ে দিন, একবারে সব ধুয়ে নেব। কি বৌমা, তুমি ঘাটের পাড়ে কাপড় চোপড় ধুতে যাচ্ছ মানে? ছোট বউকে কি আর এমনি এমনি ঘরে এনেছি নাকি? ও এখন ঘরের সব কাজ করবে, তোমার তো এখন বিশ্রামের সময়। ওকে দাও না কাপড় ধুতে। আপনার ছোট বউ কি ঘরের আর অন্য কোনো কাজ করার অবস্থায় আছে? রান্নাঘরে বসে স্বামীর সাথে সুন্দর সুন্দর আড্ডা দিয়ে খাবার গিলছে দুজনে মিলে। কি কি বললে? এই অবেলায় খাবার খাচ্ছে? হ্যাঁ, চলো তো দেখি, আমি তো জানতাম না। কি গো বৌমা, এমনিতেই তো সকাল সকাল ঘুম থেকে উঠানো যাচ্ছিল না, এই অবেলা করে উঠে রান্না বান্না করছো, তাও আবার স্বামীকে নিয়ে আড্ডা মারতে বসে গেলে? স্বামী ছাড়া কিছু চোখে দেখো না? ওমা, তুমি ওকে বকছো কেন? আমার তো ক্ষুধা লেগেছিল, তাই আমি একটু খাচ্ছিলাম আর কি। ও তো কাজেই ব্যস্ত ছিল মা। ওরে বাবা রে বাবা, বউ বাড়ি আসতে না আসতে বউয়ের পক্ষ নিয়ে কথা বলা শুরু করে দিয়েছিস। আর তুই এখন কেন খেতে বসেছিস? সকালবেলা তোর খাওয়ার তো কোনো অভ্যাস ছিল না। ভাইয়েরটা গিলতে খুব মজা লাগে বুঝি? ওঠ। কি মা, একটা মানুষ খেতে বসেছে, তাকে খাওয়া নিয়ে এত কথা কেন শোনাচ্ছেন? ঘরে তো খাবার দাবার পর্যাপ্তই আছে, উনি খেলে তো কিছু কমে যাবে না মা, অমন করে বলবেন না। দেখেছেন মা, আপনার মুখে কেমন করে তর্ক করছে। আমার স্বামী এত কামায়, তারপরেও কিন্তু আপনার মুখে কোনোদিন এত তর্ক দেয়নি মা। কি রে সুজয়, এতদিন নিজে কিছু বলতি না, তাই এখন নিজের বউকে আমাদের বিরুদ্ধে উস্কে দিয়ে আমাদের মুখে তর্ক করাচ্ছিস? এরকম করলে কিন্তু এই বাড়িতে তোদের থাকা চলবে না। ক্ষমা করে দাও মা, রূপালীর ভুল হয়ে গেছে। রূপালী, ভবিষ্যতে কোনো দিন আমার মা আর ভাবির সাথে তর্ক করবে না। ছোটবেলা থেকে মাকে হারিয়ে কত কষ্টে বড় হয়েছি। ভেবেছিলাম বিয়ের পর শাশুড়িকে মায়ের মতো ভালোবাসবো, কিন্তু শাশুড়ি তো আমায় দেখতেই পারে না। আর আজকে কিনা আমার স্বামীর পক্ষ নিলাম, সেই স্বামীও উল্টা আমাকেই বকে দিল। আমার কপালটাই মন্দ। তখনই দুইজন প্রতিবেশী সেখানে আসে। আরে আরে, তুমি মল্লির বাড়ির বউ না? ও মা, কি সুন্দর দেখতে গো! তা তুমি এত সুন্দর মেয়ে হয়ে এমন একটা পরিবারে কেন এসেছিলে বলো তো? তুমি যাকে বিয়ে করেছো সে তো ওই পরিবারে বেশি কামায়ও না, বড় ভাইয়ের কামাইয়ে চলে। আর তোমার শাশুড়ি আর ভাবি যে দজ্জাল, আমরা এলাকাবাসীরাই তো অতিষ্ঠ হয়ে গেছি। কেমন করে থাকো? আমার মতো মা মরা মেয়ে এরকম জায়গা ছাড়া আর কোথায় বা যেতাম? সবই কপাল গো দিদি, কপালের লিখন মেনে নিয়েই চলতে হয় আমাদের। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, এই সংসারে তুমি কিছুদিন থাকলে ওরা তোমাকে মেরেই ফেলবে। এখনো সময় আছে, বেশি দিন হয়নি। তোমার স্বামীকে ছেড়ে দিয়ে আরেক জায়গায় চলে যাও। এসব আপনারা কি বলছেন? আপনাদের মাথা ঠিক আছে তো? আমি আমার স্বামীর হাত ধরেছি, কোনো দিনও ছাড়বো না। কিরে সুজয়, হঠাৎ তুই আজকে আমার দোকানে? মায়ের কোনো দরকার নাকি? হ্যাঁ,
না দাদা, মায়ের কোনো দরকার না। তুই তো জানিসই নতুন বিয়ে করেছি, হাতের অবস্থাও বেশি একটা ভালো না। বউটার কোনো সকাল্লাদি রাখতে পারি না। ভাবছি বউটাকে একটা শাড়ি দিব। কিছু টাকা ধার দিবি দাদা? 500 টাকা দিলেই হবে আমায় আপাতত। আমি আবার দিয়ে দিব সামনের মাসে। এই তো যা সন্দেহ করছিলাম ঠিক তাই। টাকা ছাড়া তো আমার কাছে আর তোর কিছুই চাওয়ার থাকে না। ঠিক আছে, আমি দিচ্ছি, সামনের মাসে দিয়ে দিস। এই নে, সুদ সমেত বুঝিয়ে দিস কিন্তু। টাকা নিয়ে সুজয় হাট থেকে তার বউয়ের জন্য সুন্দর শাড়ি কিনে। মাধবী ভাবি, রূপালী কোথায়? ওকে দেখছি না যে, ওকে খুবই দরকার। ওই ঘাটের পাড়ে থালা বাটি মাজতে গেছে হয়তো। 2টা বাটি মাজতেই 100 ঘন্টা লাগায়, তা হঠাৎ বউকে এত দরকার কেনে? কি হলো তোমার? এই তো হাট থেকে একটা নতুন শাড়ি কিনেছিলাম তো, সেই উপহারটাই ওকে দিব। কি শাড়ি থেকে কিনলে? তিন বেলার খাবারই তো জোগাড় করতে পারো না ভাইয়ের সাহায্য ছাড়া। হ্যাঁ ভাবি, তুমি একদম ঠিক বলেছ। এই শাড়িটাও কিনতে পারতাম না ভাইয়ের সাহায্য ছাড়া। ভাই আমায় কিছু টাকা দিয়ে সাহায্য করেছে, তবেই কিনে নিয়ে এলাম। হ্যাঁ, হতচ্ছাড়া, আমায় কিচ্ছু দেওয়ার নাম নেই, এদিক দিয়ে তলে তলে ভাইকে টাকা দিয়ে সাহায্য করা। আজকে বাসায় আয়। ও বউ, তোমার জন্য হাট থেকে সুন্দর একটা শাড়ি এনেছি। শাড়িটা দেখো, পছন্দ হবে। আমাকে শাড়ি দেওয়ার আপনার কোনোই প্রয়োজন নেই। যান না যান, আপনার মাকে গিয়ে শাড়িটা দিন, তাহলেই ভালো হবে, বুঝেছেন? আমি জানি বউ, সকালের বিষয়ে তুমি আমার উপর কষ্ট পেয়েছো, সেই জন্যই তো তোমাকে খুশি করার জন্য শাড়িটা নিয়ে এলাম বউ। আমি জানি সকালে তোমার কোনো ভুল ছিল না, তারপরেও মা তোমায় কথা শুনিয়েছে। কিন্তু একজন মা যতই ভুল করুক না কেন, সন্তান হয়ে তার মুখে তো আর তর্ক করা যায় না। বউ, আজকে সারাদিন অনেক কাটাকাটনি হয়েছে, জলদি জলদি আমায় খাবার দাও। যাও না যাও, তোমার ছোট ভাইয়ের বউয়ের কাছে গিয়ে খাবার চাও, সেই তোমাকে মজা করে খাবার দিবে। তাকে এত শখ করে শাড়ি দিয়েছো। শাড়ি দিয়েছি মানে? এইসব কি আজগুবি কথা বলছো? আহা, আকাশ থেকে পড়েছ না? ছোট ভাইকে শাড়ি কেনার জন্য তুমি টাকা ধার দাওনি? কত বড় সাহস তোমার! আমি একটা কিছু চাইলে খালি বলো টাকা নেই, টাকা নেই। এই বেলায় টাকা এসে যায়। আরে বউ, নতুন বউকে দেওয়ার জন্য কিছু টাকা ধার চেয়েছে, সামনের মাসে দিয়ে দিবে বলেছে তো। হ্যাঁ, তা তোমার ভাই এরকম দিয়ে দিবে বলে বলে কত টাকা নিয়েছে হিসাব আছে? আমি এত কিচ্ছু জানি না, যে করি হোক ওই শাড়ি আমায় এনে দেবে, ব্যাস। ওই শাড়ি আমি পরবো, আমার স্বামীর টাকা কাউকে দেব না আমি। হ্যাঁ রে ভাই সুজয়, তোকে যে তখন শাড়ি কেনার জন্য কিছু টাকা ধার দিয়েছিলাম, ওই টাকাটা আমায় দে তো, আমার হঠাৎ দরকার পড়ে গেছে। কিন্তু ভাইজান, ওই টাকাটা দিয়ে তো আমি শাড়ি কিনে এনেছি, ওই টাকাটা তো এখন আমার কাছে নেই ভাইজান। তা বেশ তো, ওই শাড়িটাই দিয়ে দাও, সেটা দিয়েই হয়ে যাবে। বড় দাদা, আপনার যেহেতু টাকা দিতে এত সমস্যাই ছিল, আপনি না দিতেন। এখন যে আপনার বউ আমার শাড়ি কেড়ে নিতে চাইছে, এতে কি আপনার বউয়ের লজ্জা লাগে না? ছি ছি ছি। কিরে সুজয়, তোর তো দুবেলা তোর বউয়ের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ারও যোগ্যতা নেই, আর তোর বউয়ের মুখে এত ধার কেন? যেই মুখের এত ধার, সেই মুখ কিন্তু বাড়ি দিয়ে ভেঙে দিব। ক্ষমা করে দে বর্দা, আমার বউয়ের ভুল হয়ে গেছে, দয়া করে ওকে কথা শোনাস না। ওই তো শাড়ি রাখা আছে, শাড়ি নিয়ে যা, তাও কথা শোনাস না। কথা তো শুনতেই হবে বাপু, যতদিন কম কামাবে কথা শুনতেই হবে। এই বলে তারা শাড়িটি নিয়ে নেয়। বাড়িতে আসার পর থেকে একটি কাজও তোকে দিয়ে ঠিক মতো করানো যায় না। এই যে বাসনটা মেজেছিস, ময়লা রয়ে গেছে, এসব কি শুনি আমি? সারাদিন সংসারের সমস্ত কাজ একা হাতে করতে গিয়ে হিমশিম খেয়ে যাই মা। কেউ তো আমার একটু সাহায্যও করে না, তাই হয়তো বা ভুলে একটু ময়লা রয়ে গেছে। আপনি রেখে যান, আমি আবার করে দিব মা। ভিখিরি ঘরের মেয়েকে বিয়ে করিয়ে এনেছি, সংসারের এই কয়টা কাজ করতে নিয়ে এত ভুল কিসের শুনি আমি? অপয়া কথাকার, অপয়ার বউ তো অপয়াই হবে। আমি তো বললাম আমি পরিষ্কার করে দেব, তারপরেও আমায় কেন কথা শোনাচ্ছেন মা? আর সবসময় কেন আমার স্বামীকে ছোট করে কথা বলেন? কেন মা, কেন? রেগে গিয়ে সরলা দেবী ছোট বউয়ের মাথায় বাটি দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে রূপালী দৌড়ে তার স্বামীর কাছে চলে যায়। স্বামীর কাছে গিয়ে রূপালী অঝরে কাঁদতে থাকে। সুজয় তাকে দেখে বলে, আরে বউ, তোমার কি হয়েছে? তুমি এরকম করে দৌড়ে আসলে কেন? তোমার মাথায় আঘাত কিসের? কি হয়েছে বউ, বলো আমায়।
এরপর রূপালী তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলতে থাকে, যা শুনে সুজয় অবাক হয়ে যায় আর বলে, বউ, মা তো বৃদ্ধা মানুষ, তাই ভুল করে ফেলেছে, কিন্তু তোমার তার মুখে তর্ক দেওয়া উচিত হয়নি বউ, বুঝেছো? এত কিছুর পরেও তুমি তোমার মাকে একটা কথাও বললে না, উল্টে আমার ভুলই ধরলে। কেমন স্বামী তুমি, হ্যাঁ? বউ, আমি তোমাকে একদিনই বলেছি, মা হাজার ভুল করলেও মায়েদের কোনো ভুল থাকে না। একজন সন্তান হিসাবে আমি আমার মাকে চাইলেও কিছুই বলতে পারবো না। তুমি আমার সবচেয়ে কাছের মানুষ বউ, দয়া করে তুমি বুঝো। মাসখানেক পর হঠাৎ সরলা দেবী ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। শহর থেকে তাকে দেখানোর জন্য ডাক্তার আনা হয়। সরি টু সে, আপনাদের মায়ের হার্টে ফুটো ধরা পড়েছে, যেটার অবস্থা খুবই ক্রিটিক্যাল। খুব শীঘ্রই এটার ট্রিটমেন্ট নিতে হবে, আদারওয়াইজ ভেরি ডেঞ্জার। হার্টের অপারেশনে তো অনেক টাকা লাগে ডাক্তার। টাকা কেমন লাগবে আনুমানিক? এই 5-6 লাখ টাকার মতো। দ্রুতই আপনারা ব্যবস্থা করুন, না হলে অবস্থা খারাপ। নতুন ব্যবসার জন্য টাকাগুলো জোগাড় করছিলাম, এমন সময় মার এমন রোগ দেখা গেল। সব টাকা তো এখন ওখানেই চলে যাবে মনে হচ্ছে। কি যে করি, দূর। তোমার মা তো এমনিতেই বুড়ি হয়ে এক পা শ্মশানে চলে গেছে, তার পেছনে চিকিৎসা করে আমাদের ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে আছে? ব্যবসার টাকা ব্যবসাতেই খাটাবে, বুঝেছো কি বলেছি আমি? কিন্তু বউ, মায়ের চিকিৎসা না করালে যে মা মরে যাবে। তা মরে গেলে মরে যাক না, এমনি তো বুড়ি মানুষ মরেই তো যাবে, আর কয়দিন আগে মরলে ক্ষতি নেই। শোনো, কাল সকালে চলো আমরা সব কিছু বেচে শহরে চলে যাই, এটাই ভালো হবে, বুঝেছো? এখানে থাকলেই টাকা খরচ করা লাগবে আমাদের। বউ, যে করে হোক আমরা 2 ভাই মিলে টাকা জোগাড় করে মাকে সুস্থ করে তুলবো। মা ছাড়া যে ঘর আর ঘর থাকে না বউ, ঘর থাকে না। কে বলছে এই কথা? যেই ছেলে আজীবন বড় ভাইয়ের কামাই খেয়ে আসছে, সে কিনা আমার চিকিৎসার টাকা দিবে? যাগে, তোদের ঘরে আমি কি করছি? আমার বড় ছেলের ঘরে নিয়ে চল আমায়। মা, ওরা সবাই ঘুমাচ্ছে, আপনি এখানেই থাকেন, আপনার কিছু লাগলে আমায় বলেন মা, আমি দিচ্ছি। লাগবে না, তোর মতো বেয়াদব মেয়ের থেকে তো আমি কিছুই নেব না। সকাল হোক, আমি আমার বড় ছেলের ঘরে চলে যাব, ওখানেই শান্তি। কি রে বাবা বিমল, বৌমা, সারা রাত তো তোরা একটা বারও আমায় দেখতে এলি না। সকাল সকাল ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? ও, হসপিটালে নিয়ে যাবি আমায়, তাই বুঝি? হ্যাঁ, চল চল যাই বাবা। মা, তুমি তো জানোই আজীবন এই সংসারের পিছনে অনেক টাকা খরচ করেছি, করতে করতে এখন আমার হাতে তোমাকে চিকিৎসা করার মতো কোনো টাকাই নেই মা। এ কি বাপধন, তুই যদি এরকম করে বলে দিস, তাহলে আমার চিকিৎসা কে করাবে? টাকা কোথায় পাবো আমি? টাকা নেই? টাকা আপনার ছেলে কোথার থেকে জোগাড় করবে? টাকার কি গাছ আছে নাকি কোথাও? মা, তুমি নিজের খেয়াল রেখো, শহরে আমার একটা জরুরি কাজে বউকে নিয়ে যাওয়া লাগছে, আমি পরে আবার আসবো, কেমন? বাবারে, চিকিৎসা করাতে পারবি না ভালো কথা, অন্তত আমার পাশে তো থাক। ছেড়ে কেন যাচ্ছিস বাপধন? আজীবন তো নিজের আঁচলের তলায় নিজের ছেলেকে বেঁধে রাখলেন, এবার একটু কাজের সুবাদে বাইরে যেতে দেন। তাছাড়া আমরা এখানে থাকলে কি আপনি সুস্থ হয়ে যাবেন নাকি? এই চলো গো, আমাদের ট্রেন এসে যাবে। এই কথা বলে বড় ছেলে তার বউকে নিয়ে শহরের দিকে চলে যায়। এদিক দিয়ে ছোট বউ রূপালী সারা দিন তার অসুস্থ শাশুড়ির সেবা যত্ন করে, আর অন্যদিকে সুজয় মাঠে অনেক বেশি পরিশ্রম করতে থাকে তার মায়ের টাকা জোগাড় করার জন্য। সে তার কাছের সমস্ত মানুষের কাছে টাকা ধার চাইতে থাকে। অবশেষে সুজয় টাকা জোগাড় করে এবং তার মাকে শহরের হসপিটালে ভর্তি করে দেয়। অবশেষে সেই হাসপাতালে সরলা দেবীর চিকিৎসা হতে থাকে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বেশ কিছুদিন পর সরলা দেবী বাড়ি ফিরে আসে। বাবা সুজয়, ছোট বৌমা, তোদেরকে আমি কি বলবো সেই ভাষা আমি পাচ্ছি না, তবে শুধু এইটুকুই বলবো, যেই মা কিনা নিজের সন্তান ছাড়া পরের সন্তানদের সন্তান মনে করে না, সেই মা কোনো মাই হতে পারে না। আমি যে মা হওয়ার অযোগ্য, তাই তো আমার নিজের সন্তানও আমায় ছেড়ে চলে গেল। মা গো, তুমি কেঁদো না মা, তুমি কাঁদলে আমার বুকে যে বড়ই কষ্টের বন্যা বয়ে যায় মা, তুমি কেঁদো না।
হ্যাঁ রে ছোট বউ, আমায় তুই ক্ষমা করে দিস। মা মরা মেয়ে তুই, কিন্তু আমি যে তোকে অনেক কষ্ট দিয়েছি। ছোটবেলা থেকেই মা ছাড়া বড় হয়েছি, আজীবন স্বপ্ন দেখেছি নিজের শাশুড়িকে মায়ের মতো ভালোবাসবো, কিন্তু আপনার আচরণে আমি খুবই কষ্ট পেয়েছিলাম মা। কিন্তু আপনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতি মুহূর্তে আমার মনে হয়েছে আমি যেন নিজের মাকেই হারিয়ে ফেলছি। আমারও আপনার মুখে তর্ক করা উচিত হয়নি মা, আপনিও আমায় ক্ষমা করে দিবেন মা। আসুন সবাই মিলে সুখের সংসার গড়ে তুলি মা। এরপর থেকে সরলা দেবী তার সৎ ছেলে ও তার বউকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতো। এভাবেই তারা মিলেমিশে সংসার করতে থাকে।